বাংলায় ফের বেলাগাম কোভিড সংক্রমণ এবং সেটা যে বারবারন্ত আমরা দেখতেই পাচ্ছি। এই মারণ ভাইরাস থেকে কিভাবে বাঁচবেন, নয়া স্ট্রেন ওমিক্রনই বা কি ঢাল, সেই সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসকরাও থাকেন, তাদের কাছ থেকেই আপনারা জেনে নেবেন আপনাদের প্রশ্নের উত্তর। এবং আপনারা সরাসরি এখানে আমাদের স্টুডিওয়ে ফোন করতে পারেন। কোভিড হেল্পলাইনে আমাদের নাম্বার আপনাদের একটুখানি জানিয়ে দিই, আমাদের নাম্বার 40859094 এবং 40859095। এই নাম্বারে, এই দুটো নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের যা যা জিজ্ঞাসা আপনারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। উত্তর দেওয়ার জন্য আজ যারা যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। ডক্টর সরকার, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন মহামারী বিশেষজ্ঞ ডক্টর পর্ণালী ধর চৌধুরী। পর্ণালীদি, আপনাকেও স্বাগত। ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। রাজ্য এবং দেশে রোজই সংক্রমণের রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন যে সংক্রমণের এমন রকেট গতির পিছনে অবশ্যই ওমিক্রনের কারসাজি রয়েছে। ওমিক্রনের তীব্র সংক্রমণ ক্ষমতার জন্যই আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। মারাত্মক ছোঁয়াচে ওমিক্রন কি অকারণ হালকাভাবে নিচ্ছি আমরা? প্রশ্নটা উঠছেই। সরাসরি চলে যাই ডক্টর সরকার, আপনার কাছেই আমার প্রথম প্রশ্ন। এই যে ওমিক্রন, অনেকেই বলছেন আমরা হালকাভাবে নিচ্ছি, আসলে এই ওমিক্রনের ক্ষেত্রে আমরা অনেকেই শুনেছি যে মারণ ক্ষমতা কম, তার জন্যই কি আমরা খানিকটা হালকাভাবে নিচ্ছি, আমরা উদাসীন? দেখো, ব্যাপারটা দুটো পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভ আছে। তার মধ্যে একটা পার্সপেক্টিভ হলো যে হ্যাঁ, খানিকটা যেরকম আমরা বারবার দেখছি এবং বলছি, যেটা যেরকম 4 গুণ সহজে ছড়াচ্ছে, তেমনি এটা আমাকে তোমাকে খুব খারাপভাবে অসুস্থ করার ক্ষমতাটা বেশ খানিকটা কম। কিন্তু অসুবিধাটা কোথায় দাঁড়াচ্ছে, যে ধরো একজন অ্যাভারেজ স্বাস্থ্যের একজন মানুষ, পুরুষ কি মহিলা, তার কারো হয়তো বয়সটা 20 থেকে 50 এরম রেঞ্জের মধ্যে, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তার কাছে হয়তো এই অসুখটা ইজ নট ভেরি সিভিয়ার। তার 2-3 দিনের জ্বর হবে, হয়তো একটু গলা ব্যথা হবে, সর্দি হবে, এই করে করে চলে যাবে। কিন্তু ছড়িয়ে পড়ার ক্ষমতার সঙ্গে সঙ্গে এটা এত বেশি সংখ্যক মানুষকে এফেক্ট করবে। আমরা জ্বরজারি অনেকেই দেখেছি, কিন্তু কখনো চোখের সামনে 100 জনের মধ্যে 70 জন লোকের জ্বর একসাথে হতে দেখিনি। এবং আমাদের এই বিরাট পপুলেশনের জন্য যত ছড়াবে, তত আরো বয়স্ক লোক, আরো অসুস্থ লোক, আরো অন্যান্য সমস্যা যাদের আছে তারা এর মধ্যে তারাও ভুক্তভোগী হবেন। এবং বিকজ অফ দ্যাট অবধারিতভাবে আমাদের হেলথ কেয়ারের উপর একটা চাপ পড়বে। আমরা সেকেন্ড ওয়েভ অবধি দেখে এসেছি যে টোটাল কেস লোডের 1% প্রায় হসপিটাল আইসিসিইউ বা অক্সিজেনেটেড বেডস এর দরকার হচ্ছে। তো এবার ধরো সেটা কমে যদি 0.5% হয়, কিন্তু আমার টোটাল কেস লোডটা যদি 4 গুণ 5 গুণ বেড়ে যায়, তাহলে আমার বেডের উপরে চাপ তো সেই দ্বিগুণ হয়ে গেল, 3 গুণ হয়ে গেল। সেটাই আমরা ভয় পাচ্ছি। সেই জন্য মানুষকে সাবধানে বলছি, আর সবাইকে বলছি যে এবং আপনারা, যেখানে আরো বেশ কয়েকটা দিন আমাদের এখনো দেখতে হবে, সেই দিনটাও তো রয়েছে কয়েকটা। আমি আসবো আপনার কাছে। পুরুলিয়া থেকে জয়দীপ মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার জয়দীপ বাবু, বলুন। ডক্টর কুণালকে আমি একটুখানি জিজ্ঞাসা করতে চাই যে আমাকে পজিটিভ আমাকে ডিক্লেয়ার করেছেন স্বাস্থ্য দপ্তর থেকে। তো আমাকে মানে আমার সিমটমস, আমি এটা ওমিক্রন মানে আক্রান্ত না আমি ডেল্টা আক্রান্ত, আমি তো কিছু বুঝতে পারছি না। কুণাল দা, দেখুন, এটা একটা সমস্যা, কারণ আমরা কেউই বুঝতে পারবো না। আজকে আমিও পজিটিভ হলে আমিও বুঝতে পারবো না। আমরা কয়েকটা জিনিস মাথায় রাখি। কি মাথায় রাখি? প্রথমত, যে জ্বরজারির ধরনটা কিরকম। যাদের একটা খুব মাইল্ড ফিভার বা একটু গলা ব্যথা দিয়ে শুরু হলো, 2 দিনের মধ্যে তারা একটু যেন সিমটম গুলো তাড়াতাড়ি দেখিয়েছেন, একটা গেল তার ক্লিনিক্যাল ট্রেন্ডটা। আর ওমিক্রনে মনে রাখতে হবে টেস্ট অফ স্মেল এবং টেস্টটা প্রায় যাচ্ছে না বললেই হয়। কাশিটাও মোটামুটি অতটা সিভিয়ার ধরনের হয় না। কিন্তু আমরা যে টেস্টগুলো করাচ্ছি, টেস্টে আমাদের কি বলবে? কেবল কোভিড-2 পজিটিভ বলবে। তো আপনি যেখানে আছি, আমাদের এলাকায় আজকে কলকাতা শহরে ওমিক্রন সম্পূর্ণ দাপট নিয়ে নিয়েছে। তো মেবি মোর দ্যান 90%।
কার ওমিক্রন হয়েছে আজকে সেটা কিন্তু ক্রিটিক্যাল কোয়েশ্চেন নয়। ক্রিটিক্যাল কোয়েশ্চেন হয়েছে কার ওমিক্রন হয়নি। যে 10% কি 15% লোকের ওমিক্রন হয়নি, দে মে বিহেভ ডিফারেন্টলি। সেইটা ক্লিনিক্যালি জানার উপায় তাড়াতাড়ি আমাদের হাতে এখনো নেই। সেই জেনেটিক ফাম্পলিং করতে আপনার প্রায় 7 দিনের উপর সময় চলে যায়, সেটা খুব একটা প্র্যাকটিক্যাল উপায় নয়। 11-12 তারিখ নাগাদ আমাদের হাতে একটা স্পেশাল আরটিপিসিআর কিট আসবে, যেটা আরটিপিসিআর করে আমাদের বেশ খানিকটা সার্টেনটির সঙ্গে, নিশ্চয়তার সঙ্গে বলতে পারবে যে সেটা অমিক্রন কিনা। তো বারবার বলছি যে ভবিষ্যৎটা এইদিকেই যাবে, যে কার অমিক্রন হয়েছে উইল নট বি আ ক্রিটিক্যাল কোয়েশ্চেন, কিন্তু কে পজিটিভ আর কার অমিক্রন কুণালদা, হয়। সেক্ষেত্রে যার ওমিক্রন হয়নি তাহলে তার কি তিনি কি ডেল্টাতে আক্রান্ত? আমি আসবো আপনার কাছে, উত্তরটা নেব। বিপ্লব ধাওয়াল আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, বলুন প্লিজ। হ্যাঁ বলছি, আমার 1 জানুয়ারিতে আমার জ্বর আসে, তো আমি প্যারাসিটামল খাই। তো 3 জানুয়ারিতে আমার জ্বর কমে গেছে। আমি তো হসপিটালে গেছিলাম, একটু অসুস্থ ছিল শরীরে, তারপর সর্দি ছিল। তো হসপিটালে যাওয়ার পর আমাকে ডাক্তারবাবু আমাকে কোভিড টেস্ট দেয়। কোভিড টেস্টে ধরা পড়ে কোভিড পজিটিভ। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি কদিন পরে আবার রিপোর্ট করলে আমি কোভিড নেগেটিভটা দেখতে পাবো। এখন আমার শরীরে কোনো সমস্যা নেই। আপনি আইসোলেশনে আছেন তো? হ্যাঁ, হোম আইসোলেশনে আছি। বেশ, ডক্টর সরকার। দেখুন, আইসোলেশনের ইম্পর্টেন্সটা কি? আইসোলেশনের ইম্পর্টেন্সটা হলো যাতে আমার আপনার থেকে অন্য কারোর মধ্যে ইনফেকশনটা ছড়িয়ে না পড়ে। দ্যাট ইজ দ্য ট্রু ইম্পর্টেন্স অফ আইসোলেশন। আইসোলেশন হোক বা আমাদের টেস্ট হোক বা না হোক, তার থেকে আমাদের ট্রিটমেন্টটা খুব সাংঘাতিকভাবে ডিপেন্ড করে না। আপনি যদি নেগেটিভ টেস্ট পেতে চান, আপনি দিন সাতেকের মাথায় আশাবাদী হয়ে একটা করতে পারেন, কিন্তু দিন সাতেকের মধ্যে অনেকেই পজিটিভ থাকছে। মেবি 10 days, 10 দিনের কাছাকাছি ইজ এ বেটার টাইম, কারণ অমিক্রন যাদের হচ্ছে তাদের 10 লাগছে নেগেটিভ টেস্টটা হাতে পেতে। আর 7 দিনের মধ্যে মোটামুটি তাদের সমস্ত সিমটমস, মানে শারীরিক যেটুকু কষ্ট টষ্ট ছিল সেগুলো চলে যাচ্ছে, খানিকটা উইকনেস থাকছে। তো 7 থেকে 10 দিনের মাথায় আর একটা টেস্ট করে দেখতে পারেন। আপনি চাইলে একটা র্যাপিড অ্যান্টিজেনও করতে পারেন। দ্যাট উইল বি আ ফেয়ারলি গুড ইন্ডিকেটর। ডক্টর সরকার, আসবো আপনার কাছে। পর্ণালীদি, আপনার কাছে আসি। পর্ণালীদি, যে কথাটা আমরা বলছিলাম যে ওমিক্রন কিন্তু মারণ ক্ষমতা আমরা দেখছি কম ডেল্টার তুলনায় অন্তত কম বলা যায়, কিন্তু সংক্রামক মারাত্মকভাবে। সেক্ষেত্রে এই ওমিক্রন তাহলে কি কতটা গুরুত্ব দিচ্ছি আমরা, বা দেওয়া উচিত বলে আপনার মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই উত্তরটাই বোধহয় একটু আগেই আলোচনা হচ্ছিল, তাও আমি চেষ্টা করছি। ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ WHO, যেটা বোধহয় একটু কনফিউশন তৈরি করছে আমাদের মধ্যে, যে WHO বলছেন না যে এটা লেস সিভিয়ার দ্যান ডেল্টা বাট শুড নট বি ক্যাটাগরাইজড অ্যাজ মাইল্ড। তো এখানে একটু সেমেন্টিক্সের প্রবলেমও হচ্ছে এবং আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি সেই অ্যাঙ্গেলে একটু বলার চেষ্টা করছি। সেটা হলো যে অবভিয়াসলি এটা ডেল্টার থেকে লেস সিভিয়ার বলা হচ্ছে, অ্যাজ ডক্টর সরকার সেড, যে আমরা সবাই জানি যে ডেথ রেট কম আছে, আইসিইউ অ্যাডমিশন রেটও এখন কম আছে, এবং ট্রিটমেন্টটা ফেয়ারলি মানে কাজ করছে, সেই জন্য রিকভারি রেটটাও কোয়াইট ফাস্ট। তো সেই হিসেবে অবভিয়াসলি এটা ডেল্টার থেকে লেস সিভিয়ার, কিন্তু মাইল্ড যে কনসিডার করা যাবে না সেটার রিজন কিন্তু WHO একদিক থেকে ঠিকই বলছে, এটা কনফিউজ হওয়ার দরকার নেই। যেটা এক্ষুনি খুব ইলাবোরেটলি আলোচনা করা হলো, যে হসপিটাল অ্যাডমিশনের যে চাপটা, তাই তো, ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্সরা অনেক দেশেই প্রায় অনেকেই আক্রান্ত হয়েছেন, এবং তার ফলে তারা যখন আইসোলেশনে চলে যাচ্ছেন তখন কিন্তু হসপিটাল অ্যাডমিশনটাও কিন্তু চাপে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে না, বিভিন্ন ওয়ার্ড বন্ধ হয়ে কথা যাচ্ছে। বলছেন, আমরা কিন্তু এটাও দেখছি যে যখন বিশেষজ্ঞরা বলছেন যে এতটা চিন্তা করার কিছু নেই, বা যখন সংক্রমণের সংখ্যাটা আমরা বাড়লেও মারণ ক্ষমতাটা কম দেখতে পাচ্ছি, তখন আমাদের একটা সতর্ক করার জায়গায় দাঁড়াচ্ছে। কোথাও কি এক্ষেত্রে ড্রাগ মাফিয়া তাদের একটা বারবারন্ত বা তাদের যোগ কাজ করছে বলে মনে হয় আপনার? এখানে ড্রাগ মাফিয়া বলতে কি আপনি ভ্যাকসিন যারা দিচ্ছে তাদের কথা বলছেন? হতে পারে।
আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষিত সত্য সায়েন্সের মাধ্যমে যে ভ্যাকসিনেটেড পপুলেশনের ওমিক্রনের যে ফ্যাটালিটি রেট, যে সেভারিটি রেট সেটা অনেক কম, তাই তো? এবং বুস্টার ডোজ যারা নিয়েছেন অলরেডি বলা হচ্ছে এবং পাবলিশড রেজাল্ট যে 25% 25 ফোল্ড বেশি হচ্ছে অনাক্রম্যতা কাজ করছে, মানে ইমিউনিটিটা। তাহলে সেই অর্থে এটা তো একটা ভালো দিক হিসেবে আমি দেখবো, আমি পজিটিভ হিসেবেই দেখছি। তো আমার উত্তরটা হবে যে এই ক্ষেত্রে যে ভ্যাকসিন নেওয়া উচিত, আইসোলেশনের কাজটা যেটা ডক্টর সরকার বলেন, আই কমপ্লিটলি এগ্রি, কিন্তু ভ্যাকসিনেটেড পপুলেশন শুড বি আ শিল্ড টু নট টু ট্রান্সমিট ওমিক্রন। তো ড্রাগ মাফিয়ার উত্তরটা আমি এভাবেই দিলাম আর কি, যে এটা আমরা ওইভাবে ডিরেক্টলি বলার তো কোনো সুযোগ নেই, কারণ ইটস অলরেডি সায়েন্টিফিক ভ্যালিডেশন আছে যে ভ্যাকসিনেটেড, ডাবল ভ্যাকসিনেটেড পিপল এবং যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদের কিন্তু ওমিক্রনটা একেবারেই সেভাবে হচ্ছে না, তাই তো? আর একটা কথা বলা যেতে পারে, সেটা হলো যে আমি একটা সিনারিও চিন্তা করছিলাম, সেটা হলো যে অ্যাজ উই শুড কনসিডার, যে সায়েন্টিফিক কমিউনিটি যেটা বলছে যে এটা সিমটমসের দিক থেকে মাইল্ডার, বাট দ্যাট ডাজন্ট মিন যে এটা অ্যাজ ভাইরাসের যে ভিরুলেন্স ক্ষমতাটা মাইল্ডার, কিন্তু ডাজন্ট মিন ভাইরাসটা মাইল্ড। কেননা দেখুন, যখন 2020 সালে সার্স করোনা ভাইরাস 2 আসলো, তখন কিন্তু একটা জেনারেল ক্যাটাগরাইজেশন ভাইরাসের করা হয়েছিল এই সার্স কোভ 2 এর, যে মাইল্ড, মডারেট, সিরিয়াস অ্যান্ড সিভিয়ার। তাহলে যখন লেস সিভিয়ার বলা হচ্ছে তখন এই তিনটে ক্যাটাগরাইজেশনও ফেলা যেতে পারে, এবং তখন কিন্তু শুধুমাত্র সিমটমস দিয়ে হয় না, তাই তো? একটা ভাইরাসের ক্যাটাগরাইজেশন, এটা ট্রান্সমিসিবিলিটি, ডেথ, অনেকগুলো ফ্যাক্টর আছে। তো সেই রেসপেক্টে কিন্তু বলা হচ্ছে যে এটা মাইল্ড ইন টার্মস অফ সিমটমস, যেহেতু আমাদের ডেথ সেরম হচ্ছে না, কিন্তু ডাজ নট কনসিডার or should not consider as a mild as a virus. Okay, it should be considered, it should be considered as a kind of moderate to less severe. These are the right terms actually. So symptoms টা mild হলো আমাদের চিন্তার বিষয় আছে, আমি সেটাই বলবো। এবং বেশ, আমি আসবো আপনার কাছে। যাদবপুর থেকে ধ্রুব ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বলুন ধ্রুব বাবু। গুড আফটারনুন এভরিওয়ান। আমার জাস্ট একটা কোশ্চেন আছে। গতকাল আমার মেয়ের 13 বছর প্লাস আর কি বয়স, তো কোভিড পজিটিভ ডিটেক্ট হয়েছে। তো সেক্ষেত্রে আমি লোকাল একজন ডক্টরকে দেখিয়েছিলাম, টুডে ইজ থার্ড ডে। তো সেক্ষেত্রে জ্বরটা পুরোপুরি কমেনি। তো সেক্ষেত্রে ডক্টর সরকার আমাকে কি সাজেস্ট করবেন যে এখন কি করা উচিত, যেহেতু ওদের ভ্যাকসিনেশন হয়নি এখনো, 13+ ইয়ার্স ওল্ড, তো সেক্ষেত্রে আমার কি করণীয় উচিত? আপনি শুনতে থাকুন, আপনার উত্তরটা আমি দিচ্ছি। ডক্টর সরকার, আপনি বলবেন। আমি কমল মোদক, আরো একজন কলার রয়েছেন আমাদের সঙ্গে, দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, বলুন প্লিজ। হ্যালো। হ্যালো। আপনার টেলিভিশন সাউন্ডটা প্লিজ একটু মিউট করুন আর বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি ডাক্তার কুণাল সরকার কাছে আমি প্রশ্ন করছি যে এই বুস্টার ডোজ, আমার বয়স হচ্ছে 62, আমি এপ্রিলে সেকেন্ড ডোজ নিয়েছি, এপ্রিলের 24 তারিখে। আমার মিসেসও 60 ও মার্চে পেয়ে গেছে সেকেন্ড ডোজ। তাহলে কবে থেকে দেওয়া হবে? আর একটা প্রশ্ন, এখন তো আবার বৃষ্টি আসবে আমরা শুনছি, তা বৃষ্টি এলে একটু সর্দি বা একটু গা ম্যাচ করে, এই ব্যাপারগুলো হয়। এমন আরটিপিসিআর টেস্ট করতেও এখন শুনছি যে 2 দিন সময় লাগছে। তাহলে কোনো কিছু সিমটম এলে বা কি ধরনের সিমটম এলে কি মানে সাথে সাথেই বাড়িতে, কালকে একটা আপনাদের চ্যানেলে শুনলাম যে বাড়িতে বসে টেস্ট করা যায়, তা সেই বাড়িতে বসে কি টেস্ট করা যায় বা র্যাপিড অ্যান্টিজেন করে দেখে নেবো, এই ব্যাপারটা যদি কাইন্ডলি একটু মানে আপনি শুনতে থাকুন, আপনি প্লিজ শুনতে থাকুন। ডক্টর সরকার, প্রথমে একটু ধ্রুববাবুর উত্তরটা দিয়ে দিই, তার মেয়ের সংক্রান্ত। প্রথম প্রশ্নটা আপনি বললেন যে 13 বছরের মেয়ে আপনার, আশা করিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো খুব একটা বেশি দুশ্চিন্তা করবেন না, অনেক সময় 2 দিন 3 দিন জ্বরটা থাকে। জ্বরের জন্য জেনারেলি প্যারাসিটামল অ্যাবাউট তার কাজটা বডি ওয়েটের উপর নির্ভর করবে। 13 বছর বয়স তো আমার মনে হয় অ্যাবাউট 500 প্যারাসিটামল দিনে 3 বার এরকম দিন। যথেষ্ট পরিমাণে একটু জল, ফ্লুইড এগুলো রাখবেন। কাশি বা সেরকম সিমটমস না থাকলে ওভারঅল বাচ্চাদের খুব একটা লোকে অ্যান্টিবায়োটিক দেয় না।
বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ যে একবার ওর যদি 3 দিন হয়ে গিয়ে থাকে একটা ব্লাড কাউন্ট করিয়ে আপনি ফিজিশিয়ান বা ডক্টরের সঙ্গে কানেক্ট করুন, আমরা বুঝতে পারবো যে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে কিনা। তো অ্যাজ আ ম্যাটার অফ অবজারভেশন এই বারটাতে আমরা দেখছি যে অল্প বয়সী যারা তারা কিন্তু এফেক্টেড হচ্ছেন, তারা এই ছেলেমেয়েরা 3-4 দিন একটু ভুগছে কিন্তু তারপরে অলমোস্ট অল অফ দেম গেট ওয়েল। ওটা নিয়ে খুব একটু চিন্তা করবেন না, দে উইল গেট বেটার। ভালো করে জলটা খাইয়ে যান, জল ফ্লুইড যা তার খেতে ইচ্ছে হয় প্যারাসিটামলটা খাওয়ান, দে আই থিঙ্ক দে উইল বি ওকে। বুস্টার নিয়ে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ইফ ইউ আর 62 ইয়ার্স অফ এজ, আমাদের বুস্টার রেজিস্ট্রেশন খুব সম্ভবত হয়তো কাল থেকে শুরু হবে। কোউইন অ্যাপে আজকে থেকে শুরু হয়ে গেছে। আজকে থেকে সরি, হ্যাঁ আজকে থেকে শুরু হয়েছে। কোউইন অ্যাপে করবেন। যদি আপনি আগের বার কোভিশিল্ড পেয়ে থাকেন, খুব সম্ভব কোভিশিল্ড দেবে, যদিও দ্যাট ইজ নট আইডিয়াল, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে খুব একটা চয়েস নেই অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। টেস্ট আরটিপিসি আছে, র্যাপিড অ্যান্টিজেন কিট কিনতে, দুটোই কমার্শিয়াল, টাকা মতো দাম। ওটা থেকে সোয়াব নিয়ে একটা 2 ফোঁটা দিলে টেস্ট ফ্লো বা টেস্ট বলে, যখন আমাদের পজিটিভিটি রেটস আর হাইট গুড। খবর, গঙ্গাসাগরের পথে আরও 31 তীর্থযাত্রী কোভিড আক্রান্ত বলে জানা যাচ্ছে। বাবুঘাটের যে ট্রানজিট ক্যাম্প এবং শিয়ালদা স্টেশনের শিবিরে আরটিপিসিআর টেস্টে এই 31 জনকে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সায়ন্ত, সর্বশেষ কতজন আক্রান্ত? দেখো, সর্বশেষ কলকাতা পুরসভা যেটা রিপোর্ট ইতিমধ্যে জানিয়েছে, সকাল থেকে এখনো পর্যন্ত টেস্ট করে বাবুঘাটে 25 জন এবং শিয়ালদা যে আরটিপিসিআর করেছে ক্যাম্প সেখানে 6 জন, মোট 31 জন আক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত রিপোর্টে। যদিও 5টা পর্যন্ত এই পরীক্ষা চলবে, আরটিপিসিআর পরীক্ষা, তাতে শেষ পর্যন্ত আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন মাথায় ঘাম ছুটেছে কলকাতা পুর স্বাস্থ্য বিভাগের কর্তাদের। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে 31 জনকে যাদের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে তাদেরকে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং বাকিদেরও একের পর এক টেস্ট করানো হচ্ছে বলে পুরসভা সূত্রে খবর। মঞ্জিরা। সায়ন্ত, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্যের সঙ্গে। ডক্টর সরকার, সায়ন্ত যে তথ্যটা আমাদের দিল যে এই যে ট্রানজিট শিবির, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ক্যাম্পে 31 জন এখনো পর্যন্ত কোভিড পজিটিভ এবং এই সংখ্যাটা বাড়বে সেটা বলাই বাহুল্য। সংক্রমণ কিভাবে আটকানো যাবে, এই মেলাগুলো নিয়ে আমরা এর আগেও অনেকবার কথা বলেছি। দেখো, আমরা মেলা করব আর আমরা সংক্রমণ আটকাতে চাইবো সেটা তো হয় না। মানে খানিকটা পরিস্থিতিটা এমন দাঁড়াচ্ছে যে গিয়ে ওই কি করে আমাদের আগুনের কাছে দাঁড়িয়ে ঠান্ডা লাগতে পারে আমরা সেই রকম একটা জিনিস কথার ভাবার চেষ্টা করছি, এটা তো সম্ভব নয়। তো মেলা করলে ইনফেকশন বাড়বেই এবং আমাদের সেটা মেনে নিতে হবে এবং সেই খেসারত দিতে হবে করে। আমাদের যে কমিটি তৈরি হচ্ছেন সেই কমিটি যেটা তার জবাবদিহি করবেন, তার দায়িত্ব নেবেন, এমন কি ব্যাপার আছে এতে? কমলবাবু আর একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে সামনে বৃষ্টি হওয়ার কথা বলা হচ্ছে, কাল থেকে আবার হয়তো বৃষ্টি শুরু হবে, সেক্ষেত্রে সর্দি কাশি কিন্তু এই সমস্ত এই ওয়েদার চেঞ্জিংয়ে হয়ে থাকে। যদি সেরকমটাও হয়ে থাকে তখন কি করণীয়? তখন কি সর্দি কাশি হলেই কি টেস্ট করবে? এটা সত্যি সবার কাছেই ডিফিকাল্ট, কারণ আমাদের এখন যেটা অমিক্রনের সিমটমস আর আগে সবাই যে গলা ধরা সর্দি জ্বর হয়েছে, এই দুটো সিমটমের মধ্যে বিন্দুমাত্র কোনো ফারাক নেই। তবে বলতে পারেন যে আগে যাদের কোভিড হয়েছে তাদের সঙ্গে এখন তফাৎ হচ্ছে যে সর্দিটা বেশি হচ্ছে, টেস্ট অ্যান্ড স্মেল যাচ্ছে না, গলাটা 2 দিন ধরে একটু ধরা ধরা থাকছে আর গায়ে লো গ্রেড বা মিডিয়াম গ্রেড টেম্পারেচার থাকছে। কিন্তু এটা আমাদের কোভিড জাতীয় ভাইরাস থেকে হচ্ছে না চেনা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে হচ্ছে বলা মুশকিল। এখন আমাদের বিশ্বাস হচ্ছে যে বিভিন্ন ভাইরাসরা যখন আমাদের এনভায়রনমেন্টে থাকে তখন একে অপরকে জায়গা ছেড়ে দেয় না। অর্থাৎ যেরকম অমিক্রন আজকে ডেল্টার উপরে দাপট দেখাচ্ছে, ঠিক সেই রকম অমিক্রন হয়তো সাধারণ ইনফ্লুয়েঞ্জার উপরেও দাপট দেখাবে। সো অ্যাট দিস পয়েন্ট আমরা দেখব যে জিনিসটা ইউরোপে দেখা গেছে, ইউনাইটেড স্টেটসে অনেক দেখা গেছে, যে সময় কোভিড 2 কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে,
স্প্রেড অফ জেনারেল ইনফ্লুয়েঞ্জা এটসেট্রা সেটা অনেক কম থাকবে। তো ওই রকম যদি হয় যে জ্বর প্লাস গলা ব্যথা, জ্বর প্লাস সর্দি আর গলা ব্যথা, তাহলে কিন্তু আমাদের সন্দেহ হবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিজেকে একটু আলাদা রাখবেন। জ্বরটা খুব খারাপ নয়, কিন্তু 10 জনের জ্বর একসঙ্গে হওয়াটা খুব অসুবিধাজনক ব্যাপার। ঠিকই, পৃথা দত্ত আমাদের সঙ্গে রয়েছেন ঢাকুরিয়া থেকে, বলুন প্লিজ। হ্যাঁ, আমি একটু ডক্টর কুণাল সরকারের কাছে একটা জিনিস জানতে চাইছি। আমার ছেলে 15 বছর 1.5 মাস বয়স, ওর কালকে ভ্যাকসিন আছে। এবার 5 তারিখে ওর রাত্রিবেলা হঠাৎ একটুখানি গা ম্যাজ ম্যাজ জ্বর আসে 100 মতন, তো ক্রোসিন 650 দেওয়া হয়েছিল। তারপরে আবার 6 তারিখে সকালবেলা 10:30 11টা নাগাদ আবার সেম সিমটম ছিল, তখন দিয়েছি। আবার সারাদিন ঠিক ছিল, কোনো সমস্যা হয়নি। রাত্রিবেলা 11টা নাগাদ আবার বলছিল যে একটু গা হাত পা ব্যথা করছে, 100 মতন জ্বর, তখন দিয়েছি। তারপর থেকে এখন সুস্থই আছে, আর কোনো সমস্যা ওর হয়নি, মানে আর জ্বরও আসেনি বা গা হাত পা ব্যথা, মাথার যন্ত্রণা কোনো কিছুই হয়নি। তো কালকে কি ও ভ্যাকসিনটা নিতে পারবে, এইটা আমার একটু প্রশ্ন আছে। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আমার আবার তারিখ মনে থাকে না, আজকে ক তারিখ হলো তাও জানি না। আচ্ছা, আজকে 9 তারিখ। ও আচ্ছা 10 তারিখ। তার মানে দেখুন ম্যাডাম, আপনার ছেলে জ্বর হয়েছে 3-3 মধ্যে, তো আমার মনে হয় আপনি ভ্যাকসিনেশনটা অ্যাবাউট আ উইক লেটার একটু রিশেডিউল করুন, বুঝলেন তো? তো জাস্ট 3 দিন আগেও জ্বর ছিল, আর জ্বরটা 3বার এসেছে। তো আপনি একটু ওয়েট করে যান, ওয়েট করুন ফর আ উইক, আপনি ডেটটা রিশেডিউল করুন, কারণ এর মধ্যে যদি আবার জ্বর আসে সেটাকে একটু দেখাতে হবে। তো আমরা এখন সব জিনিসটাকেই কোভিড ভাবি, বিকজ সিম্পলি দ্যার ইজ সো মাচ অফ ইট, যে এত কোভিড চারদিকে দেখা যাচ্ছে বলে। তো 3বার যেহেতু জ্বরটা এসেছে, আপনি একটু ওয়েট করে যান, করে মানে ধরুন ওকে যিনি দেখেন রেগুলার ফিজিশিয়ান, তার সঙ্গে একটু জিনিসটা অ্যাসেস করে 3-7 বাদে ভ্যাকসিনটা দিন। প্রীতম চৌধুরী শিলিগুড়ি থেকে রয়েছেন, নমস্কার, বলুন। নমস্কার। আমার ডক্টর সরকার আর বর্ণালীদি দুজনের কাছেই আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। 1 নম্বর হচ্ছে, যাদের 15 বছর বয়স হয়নি তাদের যদি তো কোনো ভ্যাকসিনেশনের ব্যাপার নেই, তো এদের ক্ষেত্রে কি, ছোটদের ক্ষেত্রে কি ওমিক্রনের ভিরুলেন্স বা অন্যান্য স্ট্রেনের মানে ভিরুলেন্স কি কম আছে, কিংবা এর এফেক্টটা কি কম হবে? এটা গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একটু আগে ডক্টর সরকার বলছিলেন যে কোভিশিল্ডকে আমাদের হাতে অপশন নেই বলে ব্যবহার করতে হবে। তাহলে যারা আমরা কোভিশিল্ড ভ্যাকসিন ডবল ডোজ নিয়েছি, তারা কি সেই বিষয়টাকে মানে একটু বাড়তি সতর্কতা হিসেবে দেখবো, নাকি মানে যেহেতু আমাদের বুস্টার ডোজও সম্ভবত এটাই নিতে হবে? আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এখনো ডক্টর সরকার একটু আগে বলছিলেন যে ওমিশিওর যেটার কথা আমরা শুনছি, ওটা এখনো বাজারে আসেনি, এবং এটার কোনো জিনোম সিকোয়েন্সিং তো সব কেসে তো হচ্ছেও না, আমাদের পক্ষে তো সেগুলো প্রশ্নই নেই। এবার হচ্ছে আমার শুধু একটাই জিনিস জানা, সেটা হচ্ছে ওমিক্রনকে সব জায়গায় বলা হচ্ছে যে লেস ভিরুলেন্স, কিন্তু মানে খুব কুইক স্প্রেডার, কিন্তু এর সঙ্গে সঙ্গে ডেল্টা বা ডেল্টা প্লাসও তো হচ্ছে, এবং সেগুলো যে গত 2টো ওয়েভ আমরা দেখেছি ডেল্টা এবং ডেল্টা প্লাসে, সেটা খুব সাংঘাতিক আমাদের অভিজ্ঞতায়, সেটাই বলছে সকলের। তো এখন কি ডেল্টা প্লাস বা ডেল্টা যাদের হচ্ছে, সেই ক্ষেত্রে কি তাদেরও কি ভিরুলেন্স কমে গেছে? এই কটা প্রশ্নের যদি উত্তর জানতে পারি ভালো লাগবে। আমি একটুখানি পর্ণালী দিকে বলতে বলি, তারপর ডক্টর সরকার কাছে আসবো। আচ্ছা, আসলে 3টে প্রশ্ন তো মনে হয় 2টো ডক্টর সরকারের আছে, শেষের দিকে আমি ভালো করে শুনিনি। প্রথমটা ওই যে 15 বছরের যে ব্যাপারটা, সেটা হলো যে আমি পেডিয়াট্রিশিয়ান নই, তবু বলছি যে সায়েন্স যেটা বলছে যে ছোট জুভেনাইল যারা, মানে যারা খুব ইয়ং চাইল্ড, তাদের ক্ষেত্রে ওমিক্রন যে যদি সংক্রমণ হয় সেটা মাইল্ডলি থাকছে, তবে একদম হচ্ছে না বলা যাচ্ছে না। কারণ ইউএসএ তে কিন্তু সিডিসির একটা বেরিয়েছে নোটিশ, সেটা হলো যে 0 to 4 ইয়ার্স মানে 4 বছরের মধ্যে তাদের হসপিটালাইজেশন একটু বেড়েছে। তো এই 15 বছরের মধ্যে যার, ওনার বোধহয় মেয়ের বয়স 15 বছরের কম, তো ওনার প্রশ্নটার উত্তর হলো যে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওমিক্রনের ভিরুলেন্সটা সত্যিই কম আছে। এবার আপনি যেটা বলছিলেন যে ডেল্টা যে হচ্ছে না, সেটা তো আমরা বুঝতে পারছি না, তাই না? তো সেটা খুবই ঠিক কথা, কারণ ডেল্টাও প্যারালালি সার্কুলেট করছে, কিন্তু ওই ওমিক্রনটা ডমিনেট করে গেছে 70% কেস ইউএসএ তে, আর অল ওভার ওয়ার্ল্ড প্রায় 95% কেসে। তো ধরে নেওয়া যায় যে এটা জেনারেলি ওমিক্রন, তবে
দুটো ভাইরাসের ভিরুলেন্সের যে সিমটমস বা যে মানে সাইনগুলো আমরা দেখছি তার মধ্যে একটু পার্থক্য আছে, হয়তো ডাক্তাররা সেটা বিভিন্ন দেশে জিওগ্রাফিক্যাল লোকেশনে বলতে পারবেন, বাট সায়েন্স যেটা বের করেছে, একটা পেপার আমি পড়ছিলাম, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ এবং ইউনিভার্সিটি অফ হংকং বোধহয় একসাথে করেছে, তারা বলছে যে কনজেস্টেড নোজ হলে এবং একটা লোয়ার ব্যাক পেনও হচ্ছে ওমিক্রনে, আর ফিভারটা হাই হচ্ছে। আর ওদিকে যদি আমরা ডেল্টার কথা ভাবি, সেক্ষেত্রে সিমটমসটা আমরা সবাই জানি এবং একটু আগেও আলোচনা হলো, সেক্ষেত্রে ড্রাই কাফ অ্যান্ড অল দোজ থিংস অনেক বেশি। আর ওমিক্রনের ভিরুলেন্সটা কম, সেটার একটা স্টাডি বেরিয়েছে, আমি একটু যদি দু লাইনে বলে দিই, সেটা হলো যে আমাদের ভয় পাওয়ার কারণ এই কারণেই নেই, সেটা হলো এটা কিন্তু একদম ফুসফুসের যে কোষগুলো সেটাকে এফেক্ট করতে পারছে না। কেন পারছে না সেটা স্টাডি চলছে, হ্যামস্টার এবং মাইসের ক্ষেত্রেও করা হয়েছে, সেম রেজাল্ট এসেছে। এটা ওই আমাদের ব্রঙ্কাই মানে যে ওয়াইন্ডের পাইপটা, বায়ুনলটা যে ফুসফুস দুটোকে ধরে রাখে, সেখানে গিয়েই শেষ হয়ে যাচ্ছে, ততটা অবধি সংক্রমণ করার ক্ষমতা। সেই জন্য অক্সিজেনেশন মানে অক্সিজেন দেওয়ার প্রশ্নটা উঠছে না, আইসিইউ অ্যাডমিশনটা কম হচ্ছে। সেটা আমি একটু বলতে চাই যে ওনার মেয়ের যদি দুটোকে আমি বললাম যে ওমিক্রন হলেও ভিরুলেন্স কম, আর ডেল্টা হলে সেটা আলাদা ব্যাপার, সেটা যে সিমটমস গুলো একটু আলাদা হবে, ওটা দেখলে হয়তো বোঝা যেতে পারে কিছুদিন ওয়েট করে যে কিরকম হচ্ছে। আলোচনায় ফিরবো, আপনারা সরাসরি আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর 40859095 এবং 40859095 এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। কুণালদা, আমরা শেষ যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর হয়ে গেছে। একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যারা কোভিশিল্ড ডোজ নিয়েছেন, দুটো ডোজ নিয়েছেন এবং তারপরেও বুস্টার ডোজ হিসেবে এই মুহূর্তে কোভিশিল্ড ছাড়া অপশন নেই, খুব কম রয়েছে, সেক্ষেত্রে বাড়তি সতর্কতা কি তাদেরকে অবলম্বন করতে হবে? দেখুন, বাড়তি সতর্কতা তো কিছু নেই, থাকলে তো আমাদের সুবিধা হতো। আমাদের সতর্কতা সবসময়তেই হচ্ছে ভিড় এড়ানো অ্যান্ড টু ম্যাক্সিমাইজ মাস্ক ইউজেজ, এই দুটোই আমাদের সতর্কতা। আর কোভিশিল্ড থার্ড ডোজ নিলে যে একেবারেই কোনো কাজ হবে না, আদৌ আমরা সেই ইমপ্রেশনটা দিতে চাই না। কিন্তু আমরা মনে করি যে একটা বেস লাইন অফ অ্যান্টিবডিকে যদি আমি অ্যাটলিস্ট 8-10 গুণ বাড়াতে পারি, দ্যাট ইজ এফেক্টিভ বুস্টিং। কোভিশিল্ড থার্ড ডোজ নিলে সেটা খানিকটা বাড়ে কিন্তু অতটা বাড়ে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। সুতরাং যতক্ষণ না আমরা একটা অন্য কোনো ভ্যাকসিন পাচ্ছি, যখন আমরা কোভোভ্যাক্স ভ্যাকসিনটা পাবো, যেটাকে বাইরে কোভোভ্যাক্স বলা হয়, একটা প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন, ওটাতে মনে হয় আমাদের বেশ কিছুটা এক্সট্রা হয়তো বুস্টিংটা প্রায় 10 গুণ 12 গুণ লেভেলস গুলো ইনক্রিজ করে। সো দ্যাট উইল বি বেটার। যতক্ষণ না আসছে আমরা কোভিশিল্ড নিয়ে থাকি। আর আমাদের সতর্কতা সবসময় এক, there are no extra tricks। এই দুটো জিনিসই আমরা ভিড় অ্যাভয়েড করি, মাস্কটা পরে থাকি, এই দুটোই। ঠিকই, একদম ঠিকই। এর মাঝে অনেকেই বলছেন কুণালদা যে 5 দিন যদি আপনারা আইসোলেশনে থাকেন তাহলে শেষ 2 দিন যদি জ্বর না আসে তারপর কিন্তু আপনারা বেরোতে পারেন। তার কারণ হচ্ছে এই মুহূর্তে সংক্রমণের হারটা এতটাই বেশি, যেগুলো জরুরি পরিষেবা রয়েছে সেখানে কিন্তু মানুষজনকে ফিরতেই হবে, কারণ অনেকগুলো জায়গা বন্ধ করে দিতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে 5 দিন নাকি 7 দিন নাকি 10 দিন, কোন সময়টা আসলে আপনি বলবেন? দেখো, এখানে কারো হাতে সেই হিসেবটার কোনো ক্যালকুলেটর নেই। এই ধরো আমার একটু কাশি হয়েছে, আমরা হসপিটালে ঠাট্টা করে বলছি যাদের কাশি হয়েছে তারা হসপিটালে এসো, যাদের হয়নি তারা বাড়িতে থেকো। তো ঠিক সেই রকম আমরা 14 দিন করে এখন আর থাকতে পারবো না। অ্যাভারেজ 7 days is acceptable। 7 দিন acceptable at this point of time। আর একদম এক্সট্রিম সিচুয়েশনে, যেমন ধরো যদি অস্ট্রেলিয়ায় ভাবো, সেখানে কোভিড পজিটিভ ডক্টররা কোভিড পজিটিভ পেশেন্ট দেখছে। তো আমাদের সেই অবস্থা এখনো হয়নি। আমরা অ্যাবাউট 7 days আইসোলেশনটা এখনো স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করছি। বেশ, বড়দি একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে তো ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলছেন, কিন্তু আমরা যেটা এর আগে প্রথম থেকে শুরুই হয়েছিল যে আমরা তো অনেকটা লঘু করেও দেখার চেষ্টা করছি, এদেশের বিজ্ঞানীরা কি বলছেন, বিশেষজ্ঞরা কি বলছেন? আচ্ছা, এই প্রশ্নটা আমার জন্য ছিল না? হ্যাঁ পড়লি। আচ্ছা, এদেশ মানে আপনি কি ইন্ডিয়ার কথা বলছেন? না, আমি তো আসলে ডিসি থেকে কানেক্টেড, আমি কি ইউএস এর? না, আমি এদেশের অর্থাৎ ভারতের কথা বলছি।
আচ্ছা আচ্ছা, আমি ইন ডিটেলস ভারতের বিজ্ঞানীরা কি ডেটা পাবলিশ করেছেন বা কি সায়েন্টিফিক জার্নালে বেরিয়েছে আমার জানা নেই, অ্যাপোলজেটিক ফর দ্যাট। কিন্তু যেটা লেস ভিরুলেন্ট বা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন যেটা বলা হচ্ছে, সেই রেসপেক্টে গ্লোবাল যে লিটারেচার বেরিয়েছে সেই আঙ্গিকে আমি বলতে পারি যে হ্যাঁ, এটা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলা হচ্ছে বিকজ অফ হাই ট্রান্সমিসিবিলিটি। এবং আমরা কিছু কিছু মানে বেসলাইন যে স্টাডিগুলো ধরি, পিয়ার রিভিউড জার্নাল, নেচার বলুন বা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, সেখানে যেটা বেরিয়েছে, ডিসেম্বর মাসে নেচার একটা স্টাডি বেরিয়েছিল, তখন তারা বলেছিল যে এনাফ ডেটা নেই যে এটাকে আমরা লেস সিভিয়ার বা এটাকে সিভিয়ার বলতে পারি। এখন WHO এটাকে মাইল্ড কনসিডার করতে বারণ করছে। অন্যান্য কোনো সায়েন্টিফিক ডেটা যেগুলো চলছে যে এটাকে কেন লেস সিভিয়ার বলবো প্যাথোজেনিসিটিটা দেখার ক্ষেত্রে, সেরকম কিছু এখনো আন্ডার ইনভেস্টিগেশন আই উড সে, মানে সেরকম ভাবে বেরোয়নি যে কেন এটা অ্যাকচুয়ালি ফুসফুসের কোষগুলোকে ইনফেক্ট করতে পারছে না। অবভিয়াসলি মিউটেশন নিয়ে অনেক কাজ হয়েছে, সেগুলো বলা হচ্ছে। এবং এই যে আরটিপিসিআর এর কথা এতক্ষণ আলোচনা হচ্ছিল, যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা স্পাইক প্রোটিনে, মানে ভাইরাসের যে স্পাইক প্রোটিনটা, সেখানে কিন্তু একটা স্পাইক প্রোটিনকে রেকগনাইজ করার জন্য যেগুলো ইউজ করা হয় আরটিপিসিআর এ, সেগুলো কিন্তু এখানে এই ভাইরাস যে এই যে ওমিক্রনের যে সেটা একটা এস জিন টার্নওভার একটা টেন্ডেন্সি থাকছে, মানে ওটাকে আমার সময়টা খুব সংক্ষিপ্ত, একটু ছোট্ট করে। তো আমি সেটাই বললাম আর কি, যে অবভিয়াসলি দ্য আনসার ইজ দ্যাট আমার ইন্ডিয়ার কনটেক্সটে জানা নেই, কিন্তু গ্লোবাল কনটেক্সটে এটা বেশ, আমার সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছে, তার সঙ্গে কথা বলবো। তার আগে কুণালদা, খুব সংক্ষেপে আপনার থেকে জানতে চাই, এই যে পোস্ট কোভিড সিমটমস বা তারপরেও তো আমরা দেখেছি প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা দেখেছি যে এই কোভিডের পরবর্তী বেশ কিছু উপসর্গও থাকে। ওমিক্রনের ক্ষেত্রে, ওমিক্রনের যেহেতু মারণ ক্ষমতা কম বলা হচ্ছে, লেস ভেরুলেন্ট বলা হচ্ছে, সেই জায়গা থেকে পোস্ট কোভিড মানে পরবর্তী ক্ষেত্রে উপসর্গও কি সেই জায়গাগুলোকে একটুখানি কমজোরি বলতে পারি আমরা? আমরা পরবর্তী স্টেজে না এলে তো বলতে পারবো না, কিন্তু এখন অবধি যদি দুটো মেন কথা কনসিডার করি, যে এই যে টেস্ট অ্যান্ড স্মেল যায় না কেন, কারণ এটা আমাদের নার্ভ বা এপিনিউরাল টিস্যুতে ঢুকতে পারে না। আর নিউমোনিয়া হয় না কেন, কারণ লাংসে ঢুকতে পারছে না। তো এই দু ধরনের টিস্যু, নার্ভ মাসেল পেনিট্রেশন যদি কম হয় আর লাং পেনিট্রেশন যদি কম হয়, তাহলে আমরা এর থেকে খুব একটা লং টার্ম এফেক্ট আশা করি না। এখন ভবিষ্যতে সে কি দেখাবে, দ্যাট রিমেইনস টু বি সিন। আর জিনিসটাকে এই ভেরিয়েন্ট অফ কনসার্নের যে একটা ডিবেট বলবো না, যে মানুষ কিছু স্ববিরোধী কথাবার্তা শুনছে, সেটাকে যা সিম্পলিফাই করে বলি যে এটা আমি একজন ব্যক্তি বিশেষের কাছে এটা হয়তো খানিকটা মাইল্ড, কিন্তু আমার সমষ্টিগত দিক দিয়ে, আমার রাজ্যের ক্ষেত্রে, আমার দেশের দিকে সেটা কিন্তু একটা বড়সড় সমস্যা সৃষ্টি করতে পারে। অ্যাজ আ পার্সোনাল হেলথ ইটস আ মাইল্ড প্রবলেম, অ্যাজ আ টোটাল হেলথ অফ আ রিজন ইট ইজ should be considered to be a serious problem. ঠিকই, এবং সিরিয়াস প্রবলেমের কথা মাথায় রেখে আমাদের সকলকে আরও একবার সতর্ক এবং সচেতন থাকতে হবে, সেই আবেদনই করলাম আমরা। ধন্যবাদ ডক্টর সরকার আমাদের সঙ্গে থাকার জন্য। প্রণালীদি, আপনাকেও ধন্যবাদ আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। কোভিড হেল্পলাইন এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন TV9 বাংলা। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।